তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টার ইতিহাস অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো, অর্থাৎ নতুন কলেজে অ্যাডমিশান নিয়েছো, তোমাদের জন্য আজকের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের প্রথম যে পেপারটি আছে অনার্সের ডিএসসিসি 1 পেপার, এই পেপারের মোস্ট ইম্পর্টেন্ট 20 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। দেখো, প্রশ্নটা হচ্ছে ঋগ বৈদিক ও পরবর্তী বৈদিক যুগের আর্থসামাজিক অবস্থার তুলনামূলক বিশ্লেষণ এবং পরবর্তী বৈদিক যুগে কি কি উন্নতি ঘটেছিল। দেখো, অনার্সের নোটস সেইভাবে লিখতে হবে, এইচএসের লেভেলে কিন্তু নোটস লিখলে চলবে না, এবং কিভাবে পারফেক্টভাবে লিখবে সেটা একটু তোমরা বুঝে নাও। দেখো, ভূমিকায় কি বলা হচ্ছে, প্রাচীন ভারতের ইতিহাসে বৈদিক যুগ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। দীর্ঘ এই সময়কালকে ঐতিহাসিকরা মূলত দুটি পর্বে ভাগ করেছেন, ঋগ বৈদিক বা প্রাক বৈদিক যুগ এবং পরবর্তী বৈদিক যুগ। এই দুই পর্বের মধ্যে সমাজ ও অর্থনীতিতে এক ব্যাপক ও মৌলিক পরিবর্তন লক্ষ্য করা যায়। প্রখ্যাত ঐতিহাসিক রামশরণ শর্মা এই যুগান্তকারী পরিবর্তনের মূল্যায়ন করতে গিয়ে লিখেছেন, বৈদিক যুগ কেবল ধর্মীয় বিবর্তনের ইতিহাস নয়, এটি ভারতীয় উপমহাদেশের সরল যাযাবর পশুপালক সমাজ থেকে কৃষি নির্ভর স্থায়ী ও জটিল শ্রেণী সমাজের উত্তরণের এক যুগান্তকারী অধ্যায়। এই উত্তরণের ফলেই সমাজের গঠন, অর্থনৈতিক ভিত্তি এবং মানুষের জীবনযাত্রায় আমূল রূপান্তর এসেছিল। এবার কি বলা হচ্ছে যে ঋগ বৈদিক ও পরবর্তী বৈদিক যুগের আর্থসামাজিক অবস্থার তুলনামূলক আলোচনা, এই পোর্শনটা এবার তোমরা বুঝে নাও। দেখো, ঋগ বৈদিক যুগের অর্থনীতি মূলত পশুপালনের ওপর নির্ভরশীল ছিল। এই সময় গবাদি পশুই ছিল সম্পদের মূল মাপকাঠি এবং গাভী বা গরুকে কেন্দ্র করে সমাজের অর্থনীতি আবর্তিত হতো। যুদ্ধের মূল কারণ ছিল গবাদি পশু দখল করা, কিন্তু পরবর্তী বৈদিক যুগের অর্থনীতির মূল ভিত্তি পশুপালন থেকে সরে গিয়ে স্থায়ী কৃষিকাজে পরিণত হয়। গঙ্গা, যমুনা, দোয়াব অঞ্চলে আর্যদের বিস্তারের ফলে কৃষিজমির পরিমাণ বৃদ্ধি পায় এবং যাযাবর ভিত্তিক অবসান ঘটে, মানুষ স্থায়ীভাবে বসবাস শুরু করে। সামাজিক কাঠামোর দিক থেকে ঋগ বৈদিক সমাজ ছিল অনেক বেশি নমনীয় এবং সমতা ভিত্তিক। তখন বর্ণপ্রথা বা জাত প্রথার জন্মভিত্তিক ছিল না, বরং তা পেশার ওপরে নির্ভরশীল ছিল। একই পরিবারের সদস্যরা বিভিন্ন পেশা গ্রহণ করতে পারত, কিন্তু পরবর্তী বৈদিক যুগে চতুর্বর্ণ প্রথা অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র অত্যন্ত কঠোর আকার ধারণ করে এবং তা সম্পূর্ণ জন্মভিত্তিক হয়ে পড়ে। অর্থাৎ আদি বৈদিক যুগে বা ঋগ বৈদিক যুগে কিন্তু একই পরিবারের মানুষজন বিভিন্ন পেশা গ্রহণ করত, কিন্তু পরবর্তী বৈদিক যুগে কঠোর জাত ব্যবস্থা কিন্তু শুরু হয়ে যায়, চতুর্বর্ণ প্রথা চলে আসে। সমাজে পেশাগত গতিশীলতা হ্রাস পায় এবং অসাম্য বৃদ্ধি পায়। বলছে এই ঐতিহাসিক বিবর্তন প্রসঙ্গে প্রখ্যাত ঐতিহাসিক রমিলা থাপর বলেছেন, পরবর্তী বৈদিক যুগে লোহার ব্যবহারের ফলে কৃষি ও অর্থনীতির ব্যাপক প্রসার ঘটে, যা ক্রমশ এক জটিল ও বৈষম্যমূলক শ্রেণীভিত্তিক সমাজের জন্ম দেয়। এইভাবে প্রশ্নের উত্তর গুছিয়ে লিখতে হবে, ঠিক আছে? ভালো করে তোমরা দেখো। আর একটা বিষয় তোমাদের এখানে বলি যে আমাদের তো অনলাইন কোচিং ক্লাস চলছে, তোমরা চাইলে পেড ব্যাচে অ্যাডমিশান নিতে পারো বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল বা পিডিএফ নোটস কিনতে পারো। তবে এখানে একটা বিষয় বলবো যে তোমাদের কিন্তু এটা বাধ্যতামূলক নয়। তোমরা আগে দেখো, একটা সেমিস্টার চাইলে দেখে নাও, একটা দুটো সেমিস্টার দেখো, তোমরা থার্ড সেমিস্টার থেকে আমাদের স্টাডি মেটেরিয়াল নিতে পারো বা থার্ড সেমিস্টার থেকে আমাদের ক্লাস জয়েন করতে পারো। প্রথম দুটো সেমিস্টার দেখেই নাও কেমন আমাদের কোয়ালিটি আছে, কারণ আমাদের পেড ব্যাচের প্রায় 30% ক্লাস বা 40% ক্লাস কিন্তু ইউটিউবে দেওয়া হয়। সেক্ষেত্রে তোমরা অনায়াসেই দেখতে পাবে এবং সমস্ত সাজেশান আমাদের 100% সাজেশান কিন্তু ইউটিউবে দেওয়া হয়, এবং অ্যান্সারের ক্ষেত্রে ওটা বললাম আমি 30 to 40% অ্যান্সার কিন্তু আমাদের ইউটিউবে ফ্রিতে আপলোড করা হয়। সেই কারণে তোমরা দেখো যে পেড ব্যাচে অ্যাডমিশান নিতেই হবে এরকম কোনো কারণ নেই। প্রত্যেকের ক্ষেত্রে যাদের একান্তই দরকার আছে পেড ব্যাচটা ভালো বলে মনে করছো, তোমরাই অ্যাডমিশান নেবে, নাহলে একটা দুটো সেমিস্টার দেখো, তারপরে অ্যাডমিশান নাও বা আমাদের স্টাডি মেটেরিয়াল নাও। প্রথমেই নিতে হবে এরকম কোনো কথা নেই, ঠিক আছে? কারণ তোমরা প্রথম সেমিস্টার, তোমাদের বুঝতে হবে, দেখতে হবে কোনটা ভালো কোনটা খারাপ, তারপরে তোমাদের কিন্তু বিচার করতে হবে। এবং তোমরাই আজকে সাবস্ক্রাইবারটা এই জায়গায় এনেছো, ঠিক আছে? তোমাদের যারা সিনিয়র আছে তারাই সাবস্ক্রাইবারটা এই জায়গায় এনেছে। চ্যানেলটা কিন্তু একদিনে তৈরি হয়ে যায়নি, ঠিক আছে? দেখো,
কি বলা হচ্ছে তারপরে, নারী সমাজের মর্যাদার ক্ষেত্রেও দুই যুগের মধ্যে বিশাল পার্থক্য দেখা যায়। ঋগ বৈদিক যুগে নারীরা অনেক বেশি স্বাধীন ও সম্মানজনক স্থান নিয়েছিল। অফলা, ঘোষা, বিশ্ববরা মতো বিদুষী নারীদের বৈদিক মন্ত্র রচনার দৃষ্টান্ত রয়েছে। তার বলছে তারা তারা উপজাতীয় পরিষদ মানে সভা সমিতিতে অংশগ্রহণ করতে পারত, অথচ পরবর্তী বৈদিক যুগে নারীদের অধিকার ব্যাপকভাবে খর্ব করা হয়। তাদের শিক্ষা লাভ ও রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করে কেবলমাত্র গৃহস্থলীর কাজে সীমাবদ্ধ করা হয় এবং সমাজে পুরুষতান্ত্রিক আধিপত্য সম্পূর্ণভাবে প্রতিষ্ঠিত হয়। তারপরে কি বলা হচ্ছে দেখো, তারপরে বলা হচ্ছে পরবর্তী বৈদিক যুগে কি কি উন্নতি ঘটেছিল। প্রথম উন্নতি হচ্ছে কৃষিতে প্রযুক্তিগত উন্নতি এবং লোহার ব্যবহার হলো। অর্থাৎ পরবর্তী বৈদিক যুগের অর্থনীতির সবচেয়ে বড় উন্নতি ছিল কৃষিক্ষেত্রে লোহার ব্যবহার শুরু হওয়া। ঠিক আছে, লোহার তৈরি ভারী লাঙলের ফলা, কুঠার ব্যবহার করে গঙ্গা উপত্যকায় গভীর জঙ্গল পরিষ্কার করা সহজ হয় এবং শক্ত মাটিতে কৃষিকাজ সম্ভব হয়। এই যুগে যব ও বার্লির পাশাপাশি ধান, গম ও বিবিধ ডালের চাষ শুরু হয়, যা কৃষিতে উদ্বৃত্ত উৎপাদনের পথ প্রশস্ত করে। তারপরে হচ্ছে ব্যবসা বাণিজ্য ও নতুন পেশার উদ্ভব। কৃষিতে উদ্বৃত্ত উৎপাদনের ফলে ব্যবসা বাণিজ্যের বিপুল প্রসার ঘটে। বিনিময় প্রথার পাশাপাশি এই যুগে নিস্ক ও শতমনা নামক মুদ্রার ব্যবহার শুরু হয়, যা বাণিজ্যিক লেনদেনকে সহজতর করে তোলে। বাণিজ্যের প্রসারের সাথে সাথে মানে কামার, ছুতোর, রথকার, তাঁতি মানে মৃৎশিল্পী, স্বর্ণকার ইত্যাদি নানা নতুন কারিগরি পেশার উদ্ভব হয়। এই পেশাগুলি অর্থনীতিকে বৈচিত্র্যময় করে তোলে এবং কারিগররা গিল্ড বা সংঘবদ্ধ গোষ্ঠী তৈরি করতে শুরু করে। তারপর হচ্ছে নগরকেন্দ্রিক জীবনের সূচনা ও রাষ্ট্রীয় বিকাশ। অর্থনীতির বিকাশ এবং স্থায়ী কৃষি ব্যবস্থার ফলে ছোট ছোট উপজাতীয় গোষ্ঠীর জনগুলো ক্রমশ মিলিত হয়ে বৃহৎ জনপদে পরিণত হয়। পরবর্তী বৈদিক যুগের শেষের দিকে হস্তিনাপুর, কৌশাম্বী, আহিচ্ছত্র এর মতো বড় বড় জনবসতি গড়ে ওঠে, যা ছিল দ্বিতীয় নগরায়নের প্রাথমিক রূপ। অর্থনৈতিক সমৃদ্ধির হাত ধরে রাজনৈতিকভাবে রাজতন্ত্র অনেক বেশি শক্তিশালী ও সুগঠিত হয়ে ওঠে। এবার উপসংহারটা দেখে নাও। উপসংহার দিয়ে তোমাদের প্রশ্নের উত্তর শেষ করতে হবে এবং তারপরে আরও একটি প্রশ্ন। এই প্রশ্নটা তোমাদের 5 নম্বরের জন্য পরীক্ষায় আসতে পারে এবং 2024 সালে পরীক্ষায় অলরেডি একবার এসে গিয়েছে এবং তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট আছে। প্রশ্নটা হচ্ছে নব্যপ্রস্তর ও তাম্রপ্রস্তর যুগের মধ্যে পার্থক্য। এখানেও প্রথমে তোমরা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দিয়ে দেবে। ঠিক আছে, মানব সভ্যতার বিবর্তনের ইতিহাসে প্রস্তর যুগের সমাপ্তি এবং ধাতুর ব্যবহারের সূচনা এক যুগান্তকারী অধ্যায়। প্যালিওলিথিক মানে প্রাচীন প্রস্তর এবং মেসিওলিথিক মানে কি মধ্যপ্রস্তর যুগের পরেই আসে নব্যপ্রস্তর যুগ, যেটাকে নিওলিথিক এজ বলে। যখন মানুষ প্রথম স্থায়ী বসতি স্থাপন করে, এরপর মানুষের জীবনে তামা ও পাথরের মিশ্র ব্যবহার শুরু হলে তাম্রপ্রস্তর যুগের সূচনা হয়। এই উত্তরণ সম্পর্কে প্রখ্যাত ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক তাদের তত্ত্বে বলেছেন যে নব্যপ্রস্তর যুগ কেবল হাতিয়ার ওই বিখ্যাত ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক মানে গর্ডন চাইল্ড বলেছেন নব্যপ্রস্তর যুগ কেবল হাতিয়ারের পরিবর্তন নয়, এটি ছিল মানব সভ্যতার এক প্রকৃত বিপ্লব, যেখানে মানুষ প্রথম খাদ্য সংগ্রাহক থেকে খাদ্য উৎপাদকে পরিণত হয়। নব্যপ্রস্তর যুগের এই কৃষি বিপ্লবের ভিত্তির ওপর দাঁড়িয়ে তাম্রপ্রস্তর যুগের মানুষ প্রযুক্তি ও অর্থনীতির ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে গিয়েছিল। এবার এখানে পার্থক্যের ক্ষেত্রে প্রথমত বলা হচ্ছে নব্যপ্রস্তর যুগে মানুষের প্রধান হাতিয়ার ছিল ঘষে মেজে মসৃণ করা পাথর এবং পশুর হাড়। এই যুগে মূলত ব্যাসল্ট ও কোয়াটাজ পাথরের তৈরি কুঠার, বাটালি এবং তীরের ফলা ব্যবহার করত, কিন্তু কোনো ধাতুর ব্যবহার তাদের জানা ছিল না। অন্যদিকে তাম্রপ্রস্তর যুগে মানুষ পাথরের পাশাপাশি প্রথমবারের মতো ধাতু বিশেষত তামার ব্যবহার শুরু করে। এই যুগে তামার তৈরি কুঠার, বর্ষার ফলা, বড়শি এবং ছুরির সাথে মাইকোলিথ পাথরের হাতিয়ার এক অদ্ভুত মিশ্রণ দেখা যায়। দ্বিতীয় হচ্ছে নব্যপ্রস্তর যুগে কৃষি কাজের
সবেমাত্র সূচনা হয়েছিল নবপ্রস্তর যুগে। মানুষ তখন গম, যব এবং কিছু ডাল জাতীয় শস্য উৎপাদন করত এবং এটি ছিল মূলত একটি জীবন ধারণ ভিত্তিক গ্রামীণ অর্থনীতি। কিন্তু তাম্রপ্রস্তর যুগে কৃষি ব্যবস্থার ব্যাপক উন্নতি হয়। আর এই প্রযুক্তি ও অর্থনৈতিক রূপান্তরের প্রসঙ্গে প্রখ্যাত ভারতীয় ঐতিহাসিক ডিডি কোসাম্বি বলেছেন, তাম্রপ্রস্তর যুগে প্রথম উদ্বৃত্ত কৃষি উৎপাদন এবং বিশেষত কারিগরি বিদ্যার উদ্ভব ঘটে, যা পরবর্তী নগর সভ্যতার ভিত্তি স্থাপন করেছিল। কোসাম্বির মতানুযায়ী এই যুগে মানুষ কৃষির পাশাপাশি তামা গলানো, ধাতু শিল্প এবং কারুশিল্পে বিশেষ দক্ষতা অর্জন করে। তারপর 3 নম্বর পয়েন্ট হচ্ছে, নবপ্রস্তর যুগে প্রাথমিক পর্যায়ে মানুষ হাতের তৈরি সাধারণ মাটির পাত্র ব্যবহার করত। পরবর্তীকালে ধীরে ধীরে কুমোরের চাকার ব্যবহার শুরু হলে পাত্রগুলি ছিল মূলত অমসৃণ এবং বিহীন ছিল, তেমন চিত্ত ছিল না। কিন্তু তাম্রপ্রস্তর যুগে চরম উৎকর্ষ লাভ করে। দ্রুত গতির চাকার সাহায্যে এই যুগে কালো এবং লাল রঙের মাটির পাত্র তৈরি হতে শুরু করে। আর এই পাত্রগুলির গায়ে জ্যামিতিক নকশা, পশু পাখি, উদ্ভিদের চিত্র ছিল, ঠিক আছে, যা নান্দনিক বোধের পরিচয় দেয় তাদের। এবার চতুর্থ পয়েন্ট দেখে নাও। চতুর্থ এবং পঞ্চম এই 5টি পয়েন্ট এখানে আছে এবং তারপর উপসংহার দিয়ে প্রশ্নের উত্তরটা শেষ করা হয়েছে। আবারও বলছি, তোমরা যদি ভালো নম্বর পেতে চাও, প্রথম থেকে প্রস্তুতিটাকে শক্ত করতে চাও, তাহলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো। না হলে এখন দেখো, 2টো সেমিস্টার, একটা সেমিস্টার দেখো, তারপরে 3rd সেমিস্টার বা 2nd সেমিস্টার থেকেও তোমরা অ্যাডমিশন নিতে পারো।